আমরা আলোচনা করেছিলাম যে ক্যাশ কনভার্সন সাইকেল নিয়ে কথা বলছিলাম। কোনো একটা অর্গানাইজেশন যখন কোনো একটা প্রোডাক্টটা প্রডিউস করে, সেই প্রোডাক্ট প্রডিউস করতে তাদের ক্যাশ দরকার হয়, এবং প্রোডাক্টটা যখন প্রডিউস করার পর অন ক্রেডিটে বিক্রি করা হয়, বিক্রি করার পর টাকাটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে টাকা আটকে থাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার টাকা আস্তে আস্তে চলে আসে। তো একবার যখন আমরা ক্যাশটা ইউজ করলাম, আবার ক্যাশটা চলে আসলো, এইটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল, অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এখন এই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সাথে যদি আমরা অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা বাদ দিই, তাহলে যেটা থাকে ওই সময়টাকে আমরা বলতে পারি ক্যাশ কনভার্সন সাইকেল। এখন এই ক্যাশ কনভার্সন সাইকেলটা একটা অর্গানাইজেশন জন্য যত কম হয়, টাইম পিরিয়ডটা যত কম হয় তত বেটার। এর কারণটা হচ্ছে এই সময়টা যত কম হবে তত কম সময়ের জন্য অর্গানাইজেশনের যে সম্পদ, অর্গানাইজেশনের যে রিসোর্সেস, অর্গানাইজেশনের যে ক্যাশ, এগুলা টাইড আপ, মানে কম সময়ের জন্য আটকে থাকবে, টাইড আপ থাকবে অল্প সময়ের জন্য। পরবর্তীতে এই রিসোর্সগুলো, ফান্ডগুলো কালেক্ট করে অন্য আবার করা যাবে। আর আমরা তো আগেই বলেছি যে কারেন্ট অ্যাসেটে ইনভেস্ট যদি আমরা করে থাকি, তাহলে এর রিটার্নটা কম, আর ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করলে তার রিটার্নটা বেশি। এই জন্য এই টাইম পিরিয়ড ক্যাশ কনভার্সন সাইকেলটা যত কম হয় তত ভালো। একটা অর্গানাইজেশন সবসময় চেষ্টা করবে তাদের ক্যাশ কনভার্সন সাইকেলটা যত কম তারা করতে পারে। যাই হোক, আমরা এখন যেটা আলোচনা করব যে ফান্ডিং রিকোয়ারমেন্টস অফ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল। আচ্ছা, ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য যে আমাদের ফান্ডিং রিকোয়ারমেন্ট, একটা অর্গানাইজেশন ফান্ডের দরকার হয়, প্রয়োজন হয়, তো একটা বলা হচ্ছে পার্মানেন্ট ভার্সেস সিজনাল ফান্ডিং নিডস। পার্মানেন্ট ভার্সেস সিজনাল ফান্ডিং নিডস, এই যে ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য এখানে বলছে ইফ দ্য ফার্ম সেলস আর কনস্ট্যান্ট then its investment in operating assets should also be constant, and the farm will have only a permanent funding requirement. If the farm sales are cyclic, then its investment in operating assets will vary over time with its sales cycle, and the farm will have seasonal funding requirements in addition to the permanent funding requirements for its minimum investment in operating assets. Operating assets যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন আছে একটা অর্গানাইজেশন, এটা পার্মানেন্ট প্রয়োজন হতে পারে, যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট ফান্ডিং নিডস। যে মিনিমাম একটা পার্মানেন্ট, ফর এক্সাম্পল $20 লাখ, এই $20 লাখ পার্মানেন্ট একটা অর্গানাইজেশনের প্রয়োজন হবে। আর কোনো নিডস আছে যেটা প্রয়োজন আছে, যেটাকে বলা হচ্ছে সিজনাল ফান্ডিং নিডস, যেটা কোনো একটা সিজনের কারণে অর্গানাইজেশনের এই ফান্ডিংয়ের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, কোনো একটা অর্গানাইজেশন যদি এমন একটা প্রোডাক্ট প্রডিউস করে যে প্রোডাক্টটা কোনো একটা স্পেসিফিক সিজনে তারা বেশি সেল করতে পারে, কোনো একটা স্পেসিফিক সিজনে তারা বেশি এটা প্রডিউস করে, তাহলে দেখা যাচ্ছে সেই সিজনালের নিডসটা ওই সময় তাদের বেশি হয়। ফর এক্সাম্পল, তারা হইতে পারে যে সিজনাল পিক সেই সময় তাদের সিজনাল নিডস আর পার্মানেন্ট নিডস মিলে হতে পারে যে তাদের এটা 5 কোটি টাকা লাগে। তো সেই ক্ষেত্রে 20 লক্ষ টাকা এটা হচ্ছে পার্মানেন্ট নিডস, আর হচ্ছে যে আরও যেটা রইল 4,80,000, সেটা হচ্ছে ওই সিজনাল পিক নিডস। সিজনালের পিক আওয়ারে, পিক সময়ে তাদের আরও এক্সট্রা 4 লক্ষ, ম্যাক্সিমাম $4,80,000 তাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে এই টাকাটা, এই ম্যাক্সিমাম তাদের 4,80,000 টাকা লাগছে, এর চেয়ে কমও হতে পারে আর বেশি হতে পারে, এর মধ্যে একটা অ্যাভারেজও আছে। যাই হোক, আমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা আছে নিকলসন কোম্পানি হোল্ডস অন অ্যান অ্যাভারেজ $50,000 ইন ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিস। তো এই এক্সাম্পলটা যদি আমি ডিসকাশনে যাচ্ছি না, তো এক্সাম্পলের একটা ফিগার 14.2 এখানে বলা আছে। যদি আমরা ফিগারটা একটু দেখি, তো এখানে বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশনের যে পার্মানেন্ট নিডস আছে $1,35,000, $1,35,000, এটা ওই অর্গানাইজেশনের জন্য সবসময় প্রয়োজন। আর তাদের বলা হচ্ছে যে সিজনাল নিডস, পিক পিরিয়ডে, পিক সময়ে পিক নিডস হচ্ছে তাদের $9,90,000।
এবং যখন $9,90,000 অর্গানাইজেশন পিক নিডস থাকে, তখন তাদের টোটাল নিডস হচ্ছে $11,25,000। এটাকে বলা হচ্ছে ফান্ডিং রিকোয়ারমেন্টস ফর অপারেটিং অ্যাসেটস। অপারেটিং অ্যাসেটের জন্য যেমন ক্যাশ, তারপর ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এই অপারেটিং রিকোয়ারমেন্টের জন্য যতটুকু ফান্ড দরকার সেটাকে বলা হচ্ছে ফান্ডিং রিকোয়ারমেন্ট ফর অপারেটিং অ্যাসেটস। এখন আমরা দেখব অ্যাগ্রেসিভ ভার্সেস কনজারভেটিভ সিজনাল ফান্ডিং স্ট্র্যাটেজিস। কনজারভেটিভ ভার্সেস অ্যাগ্রেসিভ সিজনাল ফান্ডিং স্ট্র্যাটেজিস। আমাদের যে এখন আমরা দেখলাম যে পার্মানেন্ট আমাদের নিডস আছে, আমাদের সিজনাল নিডস আছে, আমাদের বলতে আমাদের অর্গানাইজেশনের এই নিডসটা ফুলফিল করার জন্য কিছু ফান্ডিং স্ট্র্যাটেজি অর্গানাইজেশন আছে। এদের মধ্যে একটা আছে অ্যাগ্রেসিভ সিজনাল ফান্ডিং অ্যাগ্রেসিভ ভার্সেস কনজারভেটিভ সিজনাল ফান্ডিং স্ট্র্যাটেজি। তো প্রথমে আমরা যে আলোচনা করছি যে অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি, বলা হচ্ছে under an aggressive funding strategy the firm funds its seasonal requirements with short-term debt and its permanent requirements with long-term debt। বলা হচ্ছে অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি অনুযায়ী একটা অর্গানাইজেশনের সিজনাল রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করে তারা শর্ট টার্ম ডেটের মাধ্যমে, আর তাদের পার্মানেন্ট যে রিকোয়ারমেন্ট তারা সেটা ফুলফিল করতে পারে বা করে থাকে লং টার্ম ডেটের মাধ্যমে। এই যে লং টার্ম এবং শর্ট টার্ম ডেটের কম্বিনেশনের মাধ্যমে তারা তাদের সিজনাল ফান্ডিং যে রিকোয়ারমেন্টটা সেটা তারা ফুলফিল করতে পারে। আর এই ধরনের এই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি। আরেকটা আছে যেটাকে আমরা বলছি কনজারভেটিভ ফান্ডিং স্ট্র্যাটেজি। বলা হচ্ছে আন্ডার এ কনজারভেটিভ ফান্ডিং স্ট্র্যাটেজি দ্য ফার্ম funds both its seasonal and its permanent requirements with long term debt। একটা অর্গানাইজেশনের যে আমাদের সিজনাল ফান্ডিং প্রয়োজন, পার্মানেন্ট ফান্ডিং প্রয়োজন, এই যে রিকোয়ারমেন্টসটা, এই রিকোয়ারমেন্টসটা তারা আন্ডার কনজারভেটিভ ফান্ডিং স্ট্র্যাটেজি অনুযায়ী তারা পুরোটা প্রয়োজন তারা লং টার্ম ডেটের মাধ্যমে ফুলফিল করে থাকে। দীর্ঘমেয়াদী তারা ঋণ নেয় বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, এবং এইভাবে তারা ফুলফিল করে থাকে। তো আমাদের বই একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমি এখন দীর্ঘ ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু যদি আমরা খেয়াল করি এখানে বলা আছে যে স্ট্যাম্পার পাম্প কোম্পানি একটা অর্গানাইজেশন, তাদের যে প্রথমে বলা আছে যে অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের যে কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, তাদের যে এভারেজ সিজনাল ফান্ডিং রিকোয়ারমেন্ট ছিল 1,01,250, এটা তারা ফুলফিল করেছে বাই শর্ট টার্ম ফাইন্যান্সিং, এবং সেটার কস্ট ছিল আমরা দেখতে পাচ্ছি যে যদি ইন্টারেস্ট ছিল 0.0625, মানে হচ্ছে 6.25% এটার কস্ট ছিল। সেটা যদি আমরা মাল্টিপ্লাই করি 1,01,250 আমরা পাচ্ছি $6,328। এটা হচ্ছে তাদের কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। তার মধ্যে তারা যে শর্ট টার্ম ফাইন্যান্সিং করেছে সিজনাল রিকোয়ারমেন্টস, এভারেজ সিজনাল রিকোয়ারমেন্টস, সেটার কস্ট হচ্ছে $6,328। আর এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে পার্মানেন্ট যে রিকোয়ারমেন্ট ছিল সেটা তারা ফুলফিল করেছে লং টার্ম ফাইন্যান্সিং এর মাধ্যমে। তো কস্ট অফ লং টার্ম ফাইন্যান্সিং এক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট রেট ছিল লং টার্ম ডেটের জন্য 8%, তা হচ্ছে 0.08 ইন্টু 1,35,000, এটা হচ্ছে 10,000 80,000। আর এখানে থেকে যদি আমরা বাদ দিই আর্নিংস অন সারপ্লাস ব্যালেন্সেস, এক্ষেত্রে আমাদের কোনো সারপ্লাস ব্যালেন্সেস নেই, কারণ অর্গানাইজেশনের যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এবং লং টার্ম ফাইন্যান্সিং যতটা ছিল তারা এই পুরোটাই তারা মিট আপ করেছে শর্ট টার্ম এবং লং টার্ম ফাইন্যান্সিং এর মাধ্যমে। তো যার ফলে তাদের টোটাল কস্ট এখানে হচ্ছে, টোটাল কস্ট অফ অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি হচ্ছে 17,128.13, 17,128.13। এটা হচ্ছে টোটাল কস্ট অফ অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি, অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি। এরপরে যদি দেখি আমরা
আন্ডার দ্য কনজারভেটিভ স্ট্র্যাটেজি দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে প্রথমে বলছে যে কনজারভেটিভ স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে যে অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট আছে, অর্গানাইজেশনের যে পার্মানেন্ট রিকোয়ারমেন্ট আছে, অর্গানাইজেশনের যে সিজনাল রিকোয়ারমেন্ট আছে, এই পুরোটা তারা মিট আপ করে হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে। তো আমরা যদি দেখি কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং হচ্ছে আন্ডার দি কনজারভেটিভ স্ট্র্যাটেজি হচ্ছে সেক্ষেত্রে 0, কারণ অর্গানাইজেশন কোনো শর্ট টার্ম ফাইন্যান্সিং করেনি আন্ডার কনজারভেটিভ স্ট্র্যাটেজি। কিন্তু আমরা খেয়াল করি যে বলা হচ্ছে কস্ট অফ লং টার্ম ফাইন্যান্সিং এখানে হচ্ছে $90,000। কিভাবে বলছে অর্গানাইজেশনের টোটাল শর্ট টার্ম এবং অর্গানাইজেশনের পার্মানেন্ট এবং সিজনাল রিকোয়ারমেন্ট ছিল 11,25,000, 11,000, 25,000। এটা যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে আর ছিল তাদের, আর এখানে তাদের ইন্টারেস্ট ছিল 8%, তার মানে হচ্ছে এই যে অর্গানাইজেশনের টোটাল নিড যেটা 11,25,000, এই দে হ্যাভ ফাইন্যান্স অল দ্য ফান্ডস ফ্রম লং টার্ম ফাইন্যান্সিং। যার কারণে আমরা যদি যেটা 8% ইন্টারেস্টের সাথে যদি আমরা গুণ করি $11,25,000, আমরা পাচ্ছি $90,000। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, একটা অর্গানাইজেশনের হয়তো পুরো টাকাটা কিন্তু ইউজ হচ্ছে না, সব টাকা আমরা নিয়ে আসছি। আমরা যদি এটা খেয়াল করি যে অ্যাভারেজ সারপ্লাস ব্যালেন্সেসটা কত, অ্যাভারেজ সারপ্লাস ব্যালেন্সেসটা হচ্ছে যে সিজনাল পিক নিডসের থেকে আমরা যদি পার্মানেন্ট নিডসটা বাদ দেই, সেখানে যদি অ্যাভারেজ সিজনাল নিডসটা বাদ দেই, তাহলে যেটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ সারপ্লাস ব্যালেন্সেস, যেটা 8,88,750, সরি এটা হচ্ছে 8,88,750। প্রথমে আমাদের সিজনাল পিক নিড ছিল 11,25,000, এখান থেকে আমরা বাদ দিলাম পার্মানেন্ট নিড যেটা হলো 1,35,000, সেখান থেকে আমরা বাদ দিলাম অ্যাভারেজ সিজনাল নিড যেটা ছিল 1,01,250। তো সেটা বাদ দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8,88,750, 8,88,750। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ সারপ্লাস ব্যালেন্সেস, যেই সারপ্লাস ব্যালেন্সটা আসলে আমাদের এই ফান্ডিং স্ট্র্যাটেজিতে ইউজ হয়নি, সেটা আমরা যে আমাদের যেখানে এক্সাম্পল দেখলাম যে সুযোগ ছিল সেটা ইনভেস্ট করার, এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদের যে রিটার্নটা ছিল 5%, তাহলে আমরা 5% রিটার্ন যদি ইউজ করি $8,88,750, আমরা রিটার্ন যেটা পাবো 44,435.50। এটা হচ্ছে আমাদের আর্নিংস অন সারপ্লাস ব্যালেন্স। এখন আমরা যদি কস্ট অফ লং টার্ম ফাইন্যান্সিং $90,000, এখান থেকে আমরা খেয়াল করি এক্সাম্পলে যদি আর্নিংস অন সারপ্লাস ব্যালেন্সের 44,437.50 এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 45,562.50। তাহলে খেয়াল করি আমরা দুটো জিনিস খেয়াল করলাম, দুটো পেলাম। টোটাল কস্ট অফ অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি হচ্ছে 17,128.13, 17,120.13. This is the total cost of aggressive funding strategy, and total cost of conservative funding strategy হচ্ছে 45,562.50। তাহলে আমরা খেয়াল করলাম যে টোটাল কস্ট অফ কনজারভেটিভ স্ট্র্যাটেজির কস্টটা আমাদের অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজির কস্টের তুলনায় অনেক বেশি, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিলাম, অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজি নেওয়ার ফলে যে আমাদের মাত্র $17,128.13 খরচ হয়েছে, কিন্তু কনজারভেটিভ স্ট্র্যাটেজির কারণে এই খরচটা যদি আমরা কনজারভেটিভ স্ট্র্যাটেজি ইউজ করি তাহলে আমাদের খরচটা অনেক বেশি বেড়ে গেছে। তো এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি দ্য অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি হ্যাভ রিলায়েন্স অন শর্ট টার্ম ফাইন্যান্সিং makes it riskier than the conservative strategy because of interest rate swings and possible difficulties in obtaining needed short-term financing quickly when seasonal peak occurs.
যদি আমরা দেখতে পাচ্ছি যে কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং কস্ট অফ লং টার্ম ফাইন্যান্সিং এর তুলনায় অনেক কম, কিন্তু এরপরেও কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সিং করা একটু রিস্ক বেশি। রিস্কি কেন রিস্কি বলছে যে শর্ট টার্ম ফাইন্যান্সিং মেক্স it riskier than the conservative strategy because of interest rate swings. Interest rate, short term interest rate কিন্তু frequently চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এবং বলছে যে এই নিডেড ফান্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং সেটা অবটেইন করা, সেটা কালেক্ট করা অনেক সময় একটু কুইকলি কালেক্ট করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে এটার মধ্যে একটু রিস্ক ইনভলভ আছে। The conservative strategy avoids these risks though the locked-in interest rate and long-term financing the conservative strategy avoids these risks through the locked-in interest rate. আচ্ছা, কনজারভেটিভ স্ট্র্যাটেজির মাধ্যমে এটা রিস্কটাকে অ্যাভয়েড করতে পারে কিভাবে বলছে যে লক ইন্টারেস্ট রেটটাকে লক করার মাধ্যমে, কারণ দীর্ঘমেয়াদী যে সুদ বা ইন্টারেস্ট এটা কিন্তু এত ফ্লাকচুয়েট করে না, এই জন্য এটার রিস্কটা কম বা নেই। অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিং বাট is more costly because of the negative spread between the earnings rate on surpluses and the cost of the long-term fund that create the surpluses. The long-term funds খরচটা আর্নিং সারপ্লাস ফান্ডের আর্নিং এর তুলনায় বেশি হওয়াতে এইটা টোটাল কস্ট অফ কনজারভেটিভ স্ট্র্যাটেজি এই অ্যামাউন্টটা বেশি, মানে টোটাল কস্টটা মানে কনজারভেটিভ স্ট্র্যাটেজির কস্টটা বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করলাম অ্যাগ্রেসিভ ভার্সেস কনজারভেটিভ সিজনাল ফান্ডিং স্ট্র্যাটেজিগুলো কী এবং সেভাবে আমরা কীভাবে ইউজ করতে পারি। তা আমরা একটা দেখলাম যে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি যেটার খরচ তুলনামূলক কম, আর একটা হচ্ছে কনজারভেটিভ স্ট্র্যাটেজি যেটার খরচ তুলনামূলক বেশি। তো যদিও অ্যাগ্রেসিভ ফান্ডিং স্ট্র্যাটেজির খরচটা কম, কিন্তু ইট ইজ মোর রিস্কি দ্যান কনজারভেটিভ স্ট্র্যাটেজি। যাই হোক, আমরা একটু আলোচনা করি স্ট্র্যাটেজি ফর ম্যানেজিং ক্যাশ কনভার্সন সাইকেল। আমরা ক্যাশ কনভার্সন সাইকেলটা কিভাবে ম্যানেজ করতে পারি। এ পজিটিভ ক্যাশ কনভার্সন সাইকেল as we saw for Max company in the earlier example means the firm must use negotiated liabilities such as bank loans to support its operating assets. Negotiated liabilities carry an explicit cost, so the firm benefits by minimizing their use in supporting operating assets. Minimum negotiated liabilities can be realized through application of the following strategies. আমরা ক্যাশ কনভার্সন সাইকেলটাকে কিভাবে ম্যানেজ করতে পারি। আমরা ক্যাশ কনভার্সন সাইকেলটাকে অর্গানাইজেশন সবসময় চেষ্টা করবে, ফিনান্সিয়াল ম্যানেজার হিসেবে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমার অর্গানাইজেশনের ক্যাশ কনভার্সন সাইকেলটা যত সম্ভব ছোট হয়, আমরা যত এটাকে শর্ট করতে পারি। তো স্ট্র্যাটেজিগুলো কি? প্রথমটা বলছে টার্ন ওভার ইনভেন্টরি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল উইদাউট স্টক আউটস that result in lost sales. বলা হচ্ছে আমাদের যে ইনভেন্টরি আছে, ফিনিশ গুডস ইনভেন্টরি বা আমাদের র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, এটাকে যত সম্ভব যত দ্রুত সম্ভব এটাকে আমরা ইউজ করব। যদি আমাদের ফিনিশ গুডস ইনভেন্টরি থাকে, আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটাকে বৃদ্ধি করার। আচ্ছা, আর যদি আমাদের ম্যাটেরিয়ালস ইনভেন্টরিও থাকে, সেটাও আমরা চেষ্টা করব যত দ্রুত সেটাকে আমরা ইউজ করতে পারি, আমরা এটাকে গোডাউনের মধ্যে ফেলে না রাখি। উইদাউট স্টক আউটস দ্যাট রেজাল্ট ইন লস সেলস। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে যে এটা করতে ইনভেন্টরি কম ইউজ করতে গিয়ে যাতে করে আমাদের আমাদের সেলসটা যেন আমরা লস না করি, সেলসটাকে লস না করে আমরা যত দ্রুত সম্ভব কুইক সম্ভব ইনভেন্টরিটাকে ইউজ করে ফেলব। 2 নম্বর বলা হচ্ছে কালেক্ট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তার একটা কথা বলি, আমরা তো জানি ক্যাশ কনভার্সন সাইকেলের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। সুতরাং অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরিকে যদি আমরা কম করতে পারি, সময়টা আমাদের কম লাগে, তাহলে আলটিমেটলি আমাদের কস্ট কনভার্সন সাইকেল উইল বি শর্টেন্ড। এখন আমরা খেয়াল করি 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে collect account receivable as quickly as possible without losing sales from high pressure collection techniques.
collect account receivable as quickly as possible without losing sales from high pressure collection techniques. এই যে অ্যাকাউন্ট রিসিভেবল মানে অন ক্রেডিট, বাকিতে যে আমরা বিক্রি করেছি আমাদের প্রোডাক্টগুলো, অর্গানাইজেশন সবসময় চেষ্টা করবে যে এই অ্যাকাউন্ট রিসিভেবলগুলো যে পাওনা টাকাগুলো, পাওনা অর্থগুলো, পাওনা ফান্ডগুলো, পাওনা ডলারগুলো যত দ্রুত সম্ভব সেটা আদায় করা সম্ভব হয়। এটাকে বলছে কালেক্ট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ক্যাশ কনভার্ট করতে পারি, টাকাটা কালেক্ট করতে পারি, এটা অর্গানাইজেশন সবসময় চেষ্টা করবে উইদাউট লুজিং সেল ফ্রম হাই প্রেশার কালেকশন টেকনিক্স। কিন্তু এখানে কি খেয়াল করতে হবে, আমরা দ্রুত টাকা আদায় করতে গিয়ে যদি হাই প্রেশার কালেকশন টেকনিক অনেক সময় আমরা ইউজ করে থাকি, তাহলে আমাদের কিন্তু সেলসটা কমে যেতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল কমে গিয়ে সেলস কমে গেলে আবার কিন্তু মানে প্রফিট আমাদের কমে যাবে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবলটা আদায় করতে যে আমরা যে কালেকশন টেকনিকটা ইউজ করবো, এর ফলে যাতে আমাদের সেলসটা না কমে যায়। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ম্যানেজ মেইল প্রসেসিং অ্যান্ড ক্লিয়ারিং টাইম to reduce them when collecting from customers and to increase them when paying suppliers. এখানে বলা হচ্ছে যে সাপ্লায়াররা অথবা কাস্টমাররা যখন কোনো তাদের টাকাটা পে করবে, পে করার সময় টাকাটা ব্যাংকে মানে আসার পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হচ্ছে ম্যানেজিং মেইল অথবা মেইলটা প্রসেস করা, ক্লিয়ারিং করা। পাওনাদার টাকাটা আপনার অর্গানাইজেশন থেকে, ফর এক্সাম্পল আমাদের অর্গানাইজেশন থেকে কোনো ওয়াশিং মেশিন, কোনো ফ্রিজ তারা পারচেজ করেছে। এখন পারচেজ করার পর তারা টাকাটা পাঠিয়ে দিল। টাকাটা আমার যে অর্গানাইজেশন থেকে সেল করেছে সেই অর্গানাইজেশনের ব্যাংকে আসার পর্যন্ত যে সময়, এই সময়টা অর্গানাইজেশন চেষ্টা করবে যতটা সম্ভব এই মেইল প্রসেসিং টাইমটা, ক্লিয়ারিং টাইমটা যত কম এটাকে রিডিউস করা সম্ভব হয়। তার মানে হচ্ছে অর্গানাইজেশন যখন টাকাটা কালেক্ট করবে, এদের প্রসেসিং টাইমটা সবসময় শর্ট করার চেষ্টা করবে, আর অর্গানাইজেশন যখন টাকাটা পে করবে প্রসেসিং টাইমটা একটু দীর্ঘ করার চেষ্টা করবে। 4 নম্বর বলছে পে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল উইদাউট ড্যামেজিং দ্য ফার্মস ক্রেডিট রেটিং। 4 নম্বর যেটা বলা হচ্ছে যে তাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল যেটা পাওনার টাকা আছে, সাপ্লায়ারদের কাছে ম্যাটেরিয়ালস কিনেছিল কিন্তু টাকাটা এখনো দেয়নি, এই টাকাটা যে দিবে এই টাইমটা টাকাটা পেমেন্টটা একটু স্লো করার চেষ্টা করবে, যেটাকে বলে অ্যাকাউন্টস পেমেন্ট যে পিরিয়ডটা একটু তারা একটু বেশি দীর্ঘ করার চেষ্টা করবে। বলছে উইদাউট ড্যামেজিং দ্য ফার্মস ক্রেডিট রেটিং, তাদের ক্রেডিট রেটিংটা যাতে ড্যামেজ না হয়, তাদের যে সাপ্লায়ার তাদের যে সম্পর্ক ঠিক রেখে তাদের পাওনা টাকা প্রদান করার যে সময়টা একটু দীর্ঘ করার জন্য চেষ্টা করবে। এটা বলা হচ্ছে পে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল। অ্যাকাউন্টস পেয়েবলটা যে পে করবো যতটা অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল উইদাউট ড্যামেজিং দ্য ফার্মস ক্রেডিট রেটিং, এবং ফার্মের ক্রেডিট রেটিংটা যেন ড্যামেজ না হয়। মোটামুটি এটাই হচ্ছে দিস আর দ্য ওয়েজ, দিস ইজ দ্য স্ট্র্যাটেজিস হাউ দ্য অর্গানাইজেশন ক্যান ম্যানেজ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল। যেটা বললাম সবসময় চেষ্টা করবে ফিনান্সিয়াল ম্যানেজার হিসেবে সবসময় চেষ্টা করবে যে অর্গানাইজেশনের এই ক্যাশ কনভার্সন সাইকেলটা যত শর্ট হয় তত অর্গানাইজেশন বেটার। তা কেন বেটার আগে আমি আলোচনা করেছি যে রিসোর্স যেগুলো আছে অর্গানাইজেশন রিসোর্স যে টাইড আপ হয়ে আছে, কম রিসোর্স, যত সময়টা কম হবে কম রিসোর্স টাইড আপ হয়ে থাকবে, এবং অর্গানাইজেশন সেই রিসোর্সটা অন্য জায়গায় ইউজ করে তারা রিটার্ন গেইন করতে পারে। যাই হোক, আমরা এখন আলোচনা করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখন কিছুটা আলোচনা করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা অর্গানাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বলি দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল ইজ দ্য অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। আমাদের এখানে বলছে যে ক্যাশ কনভার্সন সাইকেলের যে সবচেয়ে প্রথম কম্পোনেন্ট সেটাই হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। ইনভেন্টরিটা সেটা কত সময় পর্যন্ত আমার অর্গানাইজেশনে আছে, টাইম পিরিয়ডটা কত, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। দ্য অবজেক্টিভ ফর ম্যানেজিং ইনভেন্টরি অ্যাজ নোটেড অ্যাবভ is to turn over inventory as quickly as possible without losing sales from stock outs. সব সময় চেষ্টা থাকবে
যে এই ইনভেন্টরি যে টার্নওভারটা যত দ্রুত সম্ভব হয়, ইনভেন্টরিটা যত দ্রুত যত বেশিবার এটাকে বিক্রি করা সম্ভব হয়, এটাকে ইউজ করা সম্ভব হয় ইনভেন্টরি, এটাকে বলা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। এটা যত বেশি হবে অর্গানাইজেশন জন্য তত বেটার। দ্য ফিনান্সিয়াল ম্যানেজার টেন্ডস টু অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভাইজার or watchdog in matters concerning inventory. He or she does not have direct control over inventory but does provide input for the inventory management process. তো আমরা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে ডিফারেন্ট ভিউ পয়েন্টস অ্যাবাউট ইনভেন্টরি লেভেল। ইনভেন্টরি লেভেলটা কেমন হবে এটা সম্পর্কে ভিউ পয়েন্টটা একটু ডিফারেন্ট। যদি আমরা চিন্তা করি, বলছে ডিফারেন্ট ভিউ পয়েন্টস অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেন্টরি লেভেলস কমনলি এক্সিস্ট এমন এ ফার্ম, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড পারচেজিং ম্যানেজার্স। একটা অর্গানাইজেশনের ফাইন্যান্স ম্যানেজার আছে, একটা অর্গানাইজেশনের পারচেজিং ম্যানেজার আছে, একটা অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিং ম্যানেজার আছে, একটা অর্গানাইজেশনের মার্কেটিং ম্যানেজার আছে। প্রত্যেক ম্যানেজারের ইনভেন্টরি সম্পর্কে ভিউ পয়েন্টটা একটু ডিফারেন্ট। আমরা যেহেতু ফিনান্সের ক্লাস করছি, ধরে নিচ্ছি ইউ আর গোয়িং টু বি ফিনান্সিয়াল ম্যানেজার। তো ফিনান্সিয়াল ম্যানেজার হিসেবে আমরা সবসময় চেষ্টা করব আমার অর্গানাইজেশনের যে ইনভেন্টরি টার্নওভারটা যত বেশি হয় অর্গানাইজেশনের জন্য তত ভালো, কারণ তাতে আমাদের ক্যাশ, আমাদের রিসোর্সটা ইনভেন্টরি আকারে টাইড আপ কম হয়ে থাকে, মানে কম আটকা পড়ে থাকবে। আমরা আবার ইনভেন্টরিটাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে কনভার্ট করতে পারবো এবং অ্যাকাউন্ট রিসিভেবলকে আবার দ্রুত আমরা ক্যাশে কনভার্ট করতে পারবো। এই জন্য বলা হচ্ছে ডিফারিং ভিউ পয়েন্টস অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেন্টরি লেভেলস কমনলি এক্সিস্ট অ্যামং এ ফার্ম, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড পারচেজিং ম্যানেজার্স। ইচ ভিউজ ইনভেন্টরি লেভেলস ইন লাইট অফ হিজ আর ওন অবজেক্টিভ। প্রত্যেক ম্যানেজারদের, ফিনান্স ম্যানেজার হোক, ফাইন্যান্সিয়াল ম্যানেজার হোক, মার্কেটিং ম্যানেজার হোক, ম্যানুফ্যাকচারিং ম্যানেজার হোক, প্রত্যেক ম্যানেজারের নিজস্ব একটা অবজেক্টিভ আছে এবং প্রত্যেক ম্যানেজার তার নিজস্ব অবজেক্টিভ অনুযায়ী, তার নিজস্ব ভিউ পয়েন্ট অনুযায়ী সে মনে করে ইনভেন্টরি লেভেলটা সেরকম হওয়া উচিত। দ্য ফিনান্সিয়াল ম্যানেজার জেনারেল ডিসপোজিশন টুয়ার্ডস ইনভেন্টরি লেভেল ইজ টু কিপ দেম লো। সবসময় ফিনান্সিয়াল ম্যানেজার চেষ্টা করবে এই ইনভেন্টরি লেভেলটা যাতে কম থাকে, কিপ দেম লো, টু ইনশিওর দ্যাট the farm's money is not being unwisely invested in excess resources. To ensure that the farm's money, farmer যে অর্থ, যেটা মানি, is not being unwisely invested, এটা আনওয়াইজলি ইনভেস্টেড হচ্ছে না এক্সেস রিসোর্সে, মানে রিসোর্সে, মানে এক্সেস অপ্রয়োজনীয়ভাবে বেশি মাত্রায় যেন আমাদের রিসোর্সগুলো, ফার্মের রিসোর্সগুলো আটকে না থাকে, টাইড আপ না থাকে। এটা ফিনান্সিয়াল ম্যানেজারদের কনসার্ন। দে উইল ট্রাই টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস which is tied up in account receivable and in inventory. The marketing manager, on the other hand, would like to have large inventories of farm finished products. Marketing manager সবসময় চাবে যে ফার্মের ফিনিশ প্রোডাক্টটা, ফিনিশ ইনভেন্টরি যত বেশি হয় তার জন্য তত ভালো। কেন ভালো? This would ensure that all orders could be filled quickly, eliminating the need for back orders due to stock outs. This would ensure that all orders should be filled quickly. কারণ মার্কেটিং ম্যানেজার সবসময় চাবে যে ফিনিশ গুড ইনভেন্টরি বেশি থাকে, যখনই অর্ডার আসছে তারা যেন কুইকলি সেটা ফুলফিল করতে পারে এবং স্টক না থাকার কারণে অর্ডারটা যাতে নষ্ট না হয়। এই জন্য মার্কেটিং ম্যানেজাররা চাবে যে যত সম্ভব ফিনিশ গুড বেশি থাকে ইনভেন্টরি আকারে, তত তার জন্য বেটার। তারপর বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানেজার্স মেজর রেসপন্সিবিলিটি ইজ টু ইমপ্লিমেন্ট দ্য প্রোডাকশন প্ল্যান সো দ্যাট ইট রেজাল্ট in the desired amount of finished goods of acceptable quality at a low cost. আচ্ছা, এই জন্য বলা হচ্ছে the manufacturing manager would keep raw materials inventory high to avoid production disease. ম্যানুফ্যাকচারিং ম্যানেজার সবসময় র ম্যাটেরিয়ালগুলো যথেষ্ট পরিমাণে তারা এইটার ইনভেন্টরি রাখতে চাবে, কারণ তারা সবসময় কনসার্ন থাকবে, খেয়াল রাখবে যে ইনভেন্টরি কম থাকার ফলে যাতে করে প্রোডাকশনের হ্যাম্পার না হয়, প্রোডাকশন যাতে বন্ধ না থাকে। এই জন্য ম্যানুফ্যাকচারিং যে ম্যানেজাররা তারা সবসময় চেষ্টা করবে যে তাদের এই ইনভেন্টরি লেভেলটা যেন যথেষ্ট পরিমাণ থাকে। হি অর শি অলসো would favor large production runs for the sake of lower unit production cost
which would result in high finished goods inventories. আচ্ছা, এই জন্য প্রোডাকশন কস্টটা কমার জন্য সবসময় প্রোডাকশনটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে প্রোডাকশন ম্যানেজার, ম্যানুফ্যাকচারিং ম্যানেজার। এই জন্য করতে হবে যে তাদের স্টক যেন যথেষ্ট পরিমাণ র মেটেরিয়াল ইনভেন্টরি থাকে। এখন আসা যাক পারচেজিং ম্যানেজারের বিষয়। দ্য পারচেজিং ম্যানেজার ইজ কনসার্ন solely with the raw materials inventories. এই পারচেজিং ম্যানেজার সবসময় র মেটেরিয়াল ইনভেন্টরি নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, কারণ পারচেজিং ম্যানেজারকে র মেটেরিয়ালসটাকে পারচেজ করতে হয়। হি অর শি মাস্ট হ্যাভ অন হ্যান্ড in correct quantities at the desired time and at a favorable price whatever raw materials are required by the production. যাদের এই জন্য পারচেজিং ম্যানেজার সবসময় চাবে হি অর শি মাস্ট হ্যাভ অন হ্যান্ড ইন কারেক্ট কোয়ান্টিটি, যেটা প্রয়োজন কারেক্ট কোয়ান্টিটি যাতে তার হাতে সবসময় থাকে, অ্যাট দ্য ডিজায়ার টাইম, যখন প্রয়োজনের সময় যখন যতটুকু দরকার কারেক্ট কোয়ান্টিটি যেন তার হাতে সবসময় থাকে, অ্যান্ড অ্যাট এ ফেভারেবল, এবং এটা প্রাইসটা যাতে ফেভারেবল প্রাইসে যথেষ্ট পরিমাণ সে পারচেজ করে রেখে দিবে। হোয়াট এভার র মেটেরিয়ালস আর রিকোয়ার্ড বাই প্রোডাকশন, প্রোডাকশনের যতটুকু প্রয়োজন রিকোয়ার্ড সেই পরিমাণে সে পারচেজ করে তার কাছে সেটা ইনভেন্টরি আকারে রেখে দিবে। এটাকে বলা হচ্ছে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি। Without proper control, in order to get quantity discount or in anticipation of rising prices or a shortage of certain materials, the purchasing manager may purchase larger quantities of resources than are actually needed at the time. বিভিন্ন ধরনের আনসার্টেনিটিস দেখা দিতে পারে, যেমন দেখা গেছে যে ডিসকাউন্টের যে সুযোগ আছে এই সুযোগটা হাতছাড়া হতে পারে। তারপরে অ্যান্টিসিপেশন অফ রাইজিং প্রাইসেস, ভবিষ্যতে র মেটেরিয়ালসের দাম বেড়ে যেতে পারে। তারপরে কোনো কারণে র মেটেরিয়ালসের বাজারে শর্টেজ হতে পারে। এই জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ পারচেজিং ম্যানেজার তার কাছে স্টক করে দিতে চায় ইনভেন্টরি। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আসলে আমাদের ফাইন্যান্সের কোর্স ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, and we are going, it is expected that we are going to a financial manager, and as a financial manager we will try to increase the market price of shares. আমরা সবসময় চেষ্টা করব শেয়ারের মার্কেট প্রাইসটা বাড়ানোর জন্য, and we will have to take decisions. The 4 decisions we will have to take as a financial manager. We know that financing decision, investment decision, dividend decision, and liquidity decision. This liquidity decision actually we are concerned about working capital management, and working capital management is related with the liquidity decision of the firm. এই জন্য আমরা এটা দেখলাম যে কিছু টেকনিক আছে, কমন টেকনিক্স অফ ম্যানেজিং ইনভেন্টরি। আমরা যখন আমাদের ক্যাশ কনভার্সন সাইকেলটাকে ছোট করতে যাব, আমরা চাবো না যে আমাদের রিসোর্সগুলো আনওয়াইজলি টাইড আপ হয়ে থাকবে আমাদের ক্যাশ কনভার্সন সাইকেলের ভিতরে। এই জন্য আমরা সবসময় চাবো ক্যাশ কনভার্সন সাইকেলকে ম্যানেজ করতে। আর যখন আমরা ক্যাশ কনভার্সন সাইকেলকে ম্যানেজ করতে যাব তখন প্রথমে আমাদেরকে ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে হবে, ইনভেন্টরি লেভেলটাকে ম্যানেজ করতে হবে। এখন আমরা একটু আগে দেখলাম যে ডিফারেন্ট ভিউ পয়েন্টস অ্যাবাউট ইনভেন্টরি লেভেল, এবং বিভিন্ন যে ম্যানেজাররা আছে, মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, ম্যানুফ্যাকচারিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, তাদের বিভিন্ন ভিউ পয়েন্ট আমরা দেখলাম। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজারের ভিউ পয়েন্টটা কী হবে, তারা সবসময় চাবে যে ইনভেন্টরি যাতে প্রয়োজনের তুলনায় বেশি ইনভেন্টরি যাতে আমাদের কাছে না থাকে, যাতে করে আমাদের ক্যাশ, আমাদের রিসিপ্টগুলো ইনভেন্টরিতে বেশি আটকা পড়ে না থাকে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখব কমন টেকনিক্স ফর ম্যানেজিং ইনভেন্টরি। এই যে ইনভেন্টরিটা আমরা বললাম, ক্যাশ কনভার্সন সাইকেলটাকে রিডিউস করতে গেলে আমাদেরকে ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে হবে। কীভাবে আমরা ইনভেন্টরিটাকে আমরা ম্যানেজ করতে পারি, এই জন্য আমরা এখন দেখব কমন টেকনিক্স ফর ম্যানেজিং ইনভেন্টরি। আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে দেখুন, আসসালামু আলাইকুম। বন্ধ করুন।